এর মাধ্যমে যাতায়াত করে থাকে। আগের থেকেই আগ্রহ ছিল কিন্তু সুযোগ ছিল না। আপনাদের ভিডিও দেখে আমরা জানতে পারলাম যে চরে বেশ সস্তায় জমি পাওয়া যায়, তো সেইটা দেখে উৎসাহী হয়ে তারপরে এখানে আসা। এটা কি সত্যি চরে সত্যি কি জমি পাওয়া যায় সস্তায়? জমি সস্তায় পাওয়া যায়, কিন্তু ওই জমিটাকে ফসলের চাষ উপযোগী করতে একটু সময় এবং ব্যয়বহুল। সেটা করার পরে সার্ভাইভ করতে পারলে, এবং পানির খুব ক্রাইসিস, পানির সমস্যাটা নিজেকে কইরে নিতে হবে, ডিপ টিউবওয়েল বসায় নিতে হবে। আরো অনেকেই আসছেন, অনেকেই এখানে বিনিয়োগ করছেন। আমার জানা মতে সন থেকে 2 ভাই আছে, ওনারা প্রায় 50 লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলছেন, এবং ওনাদের টার্গেট ওনারা 5 কোটি টাকা এখানে বিনিয়োগ করবেন। আধুনিক কৃষি, মডার্ন এগ্রিকালচার ওনারা করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে চরটির গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাই। এই চরটি কথার কেন্দ্রবিন্দু হচ্ছে নন্দলালপুর চর, ফরিদপুর জেলা, সদরপুর থানা, ঢাকার অতি নিকটে, ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে। আমাদের অনেকেই স্বপ্ন দেখি স্বল্প টাকায় জমি নিয়ে একটি খামার বাড়ি গড়ে তুলব, কৃষি খামার করব, গরু ছাগল পালন করব এবং হালাল রিজিকের ব্যবস্থা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তাই হালাল পথে পরিশ্রম করে উপার্জন করা নিঃসন্দেহে এক ধরনের ইবাদত। নন্দলালপুর চর হতে পারে আপনার সেই স্বপ্ন পূরণের একটি উত্তম স্থান। ঢাকার অতি নিকটে হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, বিদ্যুৎ সুবিধা রয়েছে, নিরাপদ ও শান্ত পরিবেশ। এই চরটির মাটি অত্যন্ত উর্বর, বছরে 2 থেকে 3 বার ফসল ফলানো সম্ভব। নদী আছে কিন্তু ভাঙনের ভয় নেই। এখানে যারা ইতিমধ্যে খামার গড়ে তুলেছে তাদের মুখে শোনা যায় সন্তুষ্টির কথা। কেউ গবাদি পশুর খামার করেছে, কেউ কৃষি খামার করেছে। আল্লাহর রহমতে সবাই স্বাবলম্বী হয়ে পথে এগিয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত তথ্য বাস্তব অভিজ্ঞতার কথা জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, আপনার মতামত জানাবেন এবং অন্যদেরকে উপকারের জন্য শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রিজিক দান করুন, আমাদের পরিশ্রম বরকত দিন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথায় থেকে আসছেন এই চরে খামারের উদ্যোগে? আমি ঢাকা থেকে আসছি। আপনার কি জন্মস্থানই ঢাকা? জি। ঢাকা কোন জায়গায়? সবুজবাগ এলাকায়। সবুজবাগ এলাকায়। আগে কি করতেন? আগে আমি চাকরি করতাম, চাকরি করতেন? প্রাইভেট সেক্টরে চাকরি করতাম। আমি অ্যাকাউন্টেন্ট, তারপরে রিটায়ার্ড নিয়ে নিয়েছি আগে। তারপরে আমি কৃষির প্রতি আগ্রহী হলাম। আগের থেকেই আগ্রহ ছিল কিন্তু সুযোগ ছিল না। আপনাদের ভিডিও দেখে আমরা জানতে পারলাম যে চরে বেশ সস্তায় জমি পাওয়া যায়, তো সেইটা দেখে উৎসাহী হয়ে তারপরে এখানে আসা। এটা কি সত্যি চরে সত্যি কি জমি পাওয়া যায় সস্তায়? জমি সস্তায় পাওয়া যায়, কিন্তু ওই জমিটাকে ফসলের চাষ উপযোগী করতে একটু সময় এবং ব্যয়বহুল। সেটা করার পরে সার্ভাইভ করতে পারলে, এবং পানির খুব ক্রাইসিস, পানির সমস্যাটা নিজেকে কইরে নিতে হবে, ডিপ টিউবওয়েল বসায় নিতে হবে। সেই ক্ষেত্রে হয়তোবা হইতে পারে। প্রথমবার তো, আমার সেই অভিজ্ঞতা নাই, আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কতদিন ধরে এখানে জমি নিছেন? 2 মাস হয় নাই এখনো। 2 মাস হয় না এখন? না। এখানে কত বিঘা জমি নিছেন? 3 বিঘা। 3 বিঘা পরীক্ষামূলক ভাবে আমি করতেছি। পরীক্ষামূলক? জি। কত করে নিছেন? 2000 টাকা বিঘা। 2000 টাকা বিঘা বছরে? বছরে, 1 বছরে 2000 টাকা। এই জমিগুলার 3 বিঘা জমি নিছেন, এই জমিগুলার মাটি কিরকম? মাটি বলতে উপরে 4-5 ইঞ্চির মতো মাটি, আর তার নিচে বালি, একদম সাদা বালি দেখায় না, এই যে বালি। হ্যাঁ। নিচে একদম এই মাটিতে কি ফসল হতে পারে আপনার ধারণা? আমার যেটা ধারণা, এখানে তো ট্রেডিশনালি যে ফসলগুলি এই এলাকার মানুষ করে, যেমন মাসকলাই, মটর, এই 2-3 সরিষা, এগুলি করে। আমি ওগুলি করতে চাই নাই, আমি অন্য কিছু করতে চাইছি, সবজি জাতীয়।
এই যেগুলি এই এলাকার মানুষ করে না। তো সেই ক্ষেত্রে আমি মাটি 1.5 ফিট পর্যন্ত উঠায় ফেলে দিয়ে বাইরের থেকে মাটি, সার মিশ্রিত মাটি দিয়ে আমি চেষ্টা করতেছি করার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখানে কার মাধ্যমে জমি নিছেন? এখানে একজন মহিষের খামার করেন আছেন খোকন ভাই। সে খোকন ভাই প্রায় 1 বছরের মতো ধরে উনি আসেন। ওনার সঙ্গে আমার পরিচয় হইলো। ওনাকে আমার কথাটা বললাম আমি যে আমাকে 2-3 বিঘা বা সর্বোচ্চ 5 বিঘা জমি নিয়ে দেন। উনি বললেন যে আমারই তো জমি আছে, আমি আবাদ করি নাই, এটাই আপনি করেন 3 বিঘা। তো সেই অনুযায়ী আমি ওনার জমিটাই করতেছি। আমি ব্যক্তিগতভাবে আমি আলাদা জমি নেই। কিভাবে নিছেন? কোনো স্টাম্প বা দলিল করে বা না, মৌখিক বিশ্বাসের ভিত্তিতে। কারণ উনি নিচে চুক্তি করে আরেকজনের থেকে আর কি। তাতে কি এই চরের পরিবেশ কিরকম? পরিবেশ ভালো, আর মানুষজন? সবই ভালো। মানুষজন ভালো, দরিদ্র মানুষ, কাজ করে খায়। অধিকাংশ মানুষ মৎস্যজীবী, 80 বা 90 ভাগ মানুষই মৎস্যজীবী। তারা নদীতে মৎস্য শিকার করে, এটাই তাদের মূল পেশা। আর বছরের 4-5টা মাস নদীতে মাছ কম পাওয়া যায়, সেই সময় তারা ডেইলি লেবারের কাজ করে, গরু পালে। প্রতিটা বাড়িতেই গরু পালে। গরু পালার জন্য এই জায়গাগুলি বেশ ভালো, উন্মুক্ত বিচরণ করে গরু খাইতে পারে, যার ফলে গরু পালার কস্ট অনেক কম এখানে। আপনি এখন বর্তমান থাকছেন কোথায়, খাচ্ছেন কোথায়? আমি নিজে ঘর করি নাই, আমি আরেকজনের সঙ্গেই শেয়ার করে থাকতেছি, খাওয়া দাওয়া করতেছি। শেয়ার করে খাওয়া দাওয়া করতেছি। এখানে কি এই চরের বুকে কোনো ডাকাতি বা চুরি ডাকাতি এরকম মানে জমি নেওয়ার সময় শুনছেন বা হয় এরকম জানা না, আছে? এরকম আমরা শুনি নাই এখন পর্যন্ত, আল্লাহর রহমতে। এবং আমাদের অনেক জিনিসপত্র, ধরেন আমার এই ক্ষেতে চাষ দেওয়ার জন্য যে লাঙ্গল বা পানি দেওয়ার পাইপ বা চাপকল, এগুলি খেতেই পড়ে থাকে, কেউ ধরে না। ওই তুলনায় এখানে চোর নাই বললে আমার অভিজ্ঞতা, গত 2 মাসের জিনিসপত্র আমাদের খামারে ওখানে গেলেও দেখবেন বাইরেই পড়ে থাকে। হোন্ডাও বাইরে পড়ে থাকে, বিভিন্ন মূল্যবান জিনিসপত্র, যন্ত্রপাতি বাইরেই থাকে, কেউ ডিস্টার্ব করে না ওইভাবে। আরেকটা জিনিস আপনাকে জানতে চাই যে আপনি যেহেতু আমাদের ভিডিও দেখে আগ্রহ করে আইছেন, এই চরের বুকে যদি আপনার মতোই যে কেউ প্রবাস ফেরত বা চাকরি থেকে অবসর বা বাংলাদেশে অনেকেই শিক্ষিত ছেলে মেয়ে আছে বেকার বা চাকরি বাকরি পাচ্ছে না, তারা কি ইচ্ছা করলে বা ধৈর্য ধরে আসলে পরে এই নন্দলালপুর চরে আপনার জমি নিতে পারবো? নিতে পারবে। জমির সংখ্যা কম না বেশি এখানে? মানে অনেক অনেক বেশি। এখানে প্রতি 23 একরে একজন মানুষের বসবাস। জনঘনত্ব বিবেচনায় প্রতি 23 একরে একজন মানুষ বাস করে। বিশাল চর, বিশাল চর। আর এখানে 10টা গ্রাম আছে, 10টা গ্রামে 10টা মসজিদ আছে, একটা 10টা কমিউনিটি আছে। আর এটা একটা ইউনিয়ন, দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন এইটার নাম। এই চরটা নিয়েই একটা ইউনিয়ন আছে। জেলা কি? জেলা ফরিদপুর, থানা সদরপুর থানা। সদরপুর থানা। এই চরে ধরেন অনেকেই যে যেমন বিদেশ থেকে মাইর খায় বা বিদেশ ফেরত আসে, যে শখে থাকে অনেকেই, জমি সস্তা দেখে 2000, 1500 টাকা বা 2500 টাকা, 3000 টাকায় ধরেন এই সমস্ত জমি দেখে আগ্রহ বাড়ে, যে তাদের ছোটকাল থেকেই থাকে স্বপ্ন থাকে বা স্বপ্ন থাকে যে খামার করব বা কৃষি খামার, গরুর খামার বা বরই বাগান, ছাগলের খামার এরকম করতে চায়। তারা কি ইচ্ছা করলে করতে পারবে এখানে এসে? করতে পারবে, করতে পারবে। তবে তার আগে সরাসরি আইসা আপনার সচক্ষে দেখতে হবে, একাধিকবার দেখলে ভালো হয়। মাটির ক্যারেক্টারটা বুঝতে হবে। মাটিটা 3-4 ইঞ্চি পর্যন্ত মাটি অধিকাংশ এলাকায়, আর তার নিচে হলো বালি। এটা ট্রিটমেন্ট দিয়ে এটা খুব ব্যয়বহুল, সেভাবে করতে পারবে। আমাদের ভিডিওতে তাতে কি জমি যে সস্তা বা পাওয়া যায়, এটা কি সত্য না মিথ্যা? না না, জমি সস্তা পাওয়া যায়। 2000-3000 টাকা বিঘা জমি 1 বছরের জন্য। 1 বছরের জন্য? এটা হলো ভাড়ায়? ভাড়ায়। এই চরে যে জমি বিক্রি হয় এটা কি আপনার জানা আছে? জি, শুনছি আমি, বিক্রি হয়, বিক্রি হয়। সেই ক্ষেত্রে জমির দাম, এই অংশটা নদীর কাছাকাছি হওয়াতে এদিকে জমির দাম একটু কম, 80,000, 90,000, 70,000 টাকা বিঘা। আর একটু দূরে ওইদিকে সনটেকের দিকে, যেটা নদীর থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে, সেখানে জমির দাম আবার একটু বেশি, 1 লাখ টাকা, 1.25 লাখ টাকা বিঘা, যদি কিনে নিতে চান।
সেই ক্ষেত্রে আপনি কি খোঁজ নিয়ে দেখছেন যে এই কাগজপত্র ঠিক বা এইটা এরকম খোঁজ নিছেন না? আমি খোঁজ নেই, আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছিল যারা কিনছেন আর কি, এরকম 2 জনের সঙ্গে আমি কথা বলছি। তারাও প্রবাসী, বিদেশ থেকে আসছে, এখন আর যাবে না, দীর্ঘদিন বিদেশে ছিলেন, এখানে এসে জমি কিনে নিয়ে তারা চাষবাস করতেছেন, সরিষা লাগাইছেন, তিল লাগাইছেন, মানে ওই ট্রেডিশনাল চাষটাই করতেছেন। তো আমরা একটু আধুনিক কৃষি করার চেষ্টা করতেছি। আপনার জমিগুলোতে কি এটা অনেক বলবেন? ব্যয়বহুল। আমার জমিগুলোতে আমি পটলের চারা অলরেডি একটু ঘুরে ঘুরে দেখাবেন? জি অবশ্যই। হ্যাঁ, এই যে এটার ভিতরে কি কি দিছেন এই ঝাড়টার ভিতরে? এটার ভিতরে আমরা গোবর সার দিছি, ভার্মি কম্পোস্ট, কেঁচো সার যেটাকে বলে ওইটা দিছি, আর জমির উপরের অংশের মাটিটার সাথে এটা মিশ্রিত করে এই বালুগুলো উঠায় ফেলে দিয়ে তারপর কচুরি পানা দিছি, কলা গাছ কেটে টুকরা টুকরা করে ছোট করে দিছি, তারপরে উপরের মাটিটা দিয়ে আমরা গাছটা লাগাইছি। এটা কি জৈব সার হিসেবে করছে? জৈব সার, 16 আনাই জৈব সার, এখানে কৃত্রিম সার ব্যবহার করি নাই, এখনো করি নাই আমরা। তাহলে কি ভালো হবে আশা করা যায়? যদি প্রয়োজন হয় কৃত্রিম সার ব্যবহার, এখনো তো বোঝা যাচ্ছে না, আরো 2 সপ্তাহ গেলে হয়তো বোঝা যাবে। আপনার নামটা কি? আমার নাম তুহিন, ডাকনাম সালাউদ্দিন আহমেদ তুহিন। অসংখ্য ধন্যবাদ আমাদের এই মূল্যবান আপনার সময় দেওয়ার জন্য। আমার ভালো আরেকটা থাকবেন। কথা আছে, হ্যাঁ বলেন বলেন। সেটা হলো আমরা এই যে বিদেশ থেকে, বিদেশ বলতে এই এলাকা আরো অনেকেই আসছেন, অনেকেই এখানে বিনিয়োগ করছেন। আমার জানা মতে সন থেকে 2 ভাই আছে, ওনারা প্রায় 50 লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলছেন, এবং ওনাদের টার্গেট ওনারা 5 কোটি টাকা এখানে বিনিয়োগ করবেন, আধুনিক কৃষি, মডার্ন এগ্রিকালচার ওনারা করবেন। ওনারা 8 ইঞ্চি ব্যাসের ডিপ বসাইতেছেন এবং ড্রিপ ইরিগেশন পাইপলাইন করতেছেন। তো আমার কথা যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্টের একটা নিরাপত্তা দরকার, একটা সুরক্ষা দরকার। এখন এই জমিগুলির মালিকরা যদি আমাদেরকে বলে যে ইনভেস্টমেন্ট করার পরে যে আপনি 2 বছর পর জমিটা ছেড়ে দেন, সেই ক্ষেত্রে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি যে আমরা যেন দীর্ঘ সময় এখানে অবস্থান করতে পারি, সেই ক্ষেত্রে আমরা বিনিয়োগ অনেক বেশি বৃদ্ধি করতে পারবো এবং আরো অনেক ইন্টারেস্টেড হবে। এই যে এই মাঠে কাজ করে 3 বিঘার একটা মাঠ, এখানে আমি অলরেডি 50,000 টাকা শ্রমিকের মজুরি দিয়ে দিছি। এই শ্রমিকের মজুরিটা স্থানীয় লোকরা পাইছেন, ওনারাও তো উপকৃত হয়েছেন। তো এই জন্য যদি আমাদেরকে এই সুরক্ষাটা দেওয়া হয়, আমাদেরকে যদি দীর্ঘ সময়ের জন্য যদি জমি দেওয়া হয়, ধরুন 10 বছর 20 বছরের জন্য যদি এগ্রিমেন্ট করা হয়, সেই ক্ষেত্রে আমরা আরো অনেক বেশি টাকা বিনিয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। সেই সুবিধাটা আমরা চাই। আচ্ছা ঠিক আছে, প্রশাসনের কাছে জানাবো অবশ্যই। জি, প্রশাসন যেন আমাদের নিরাপত্তার ব্যাপারেও একটু নজর দেন আর কি। আমরা বিনিয়োগ করে ফেলার পরে যেন না বলা হয় যে আপনি 2 বছর পর চলে যান, সেই ক্ষেত্রে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটাই আমার কথা। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।